নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পুনশ্চ। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু আসুন এবার তাহলে গল্প পাঠ শুরু করি। শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পুনশ্চ। বিজু বলল, আমি যাচ্ছি মা। সুচেতা বিজুর থুতনিতে আঙুল ছুঁয়ে ঠোঁটে ঠেকিয়ে চুপচুপ করে শব্দ করে বলল, এসো, দেরি করো না কেমন, টিফিন খেও। আর জলের বোতল নিয়েছ তো ভরে? বিজু বিরক্ত হয়ে বলে, আজ ম্যাচ আছে মা, বোতল টোতল কেন একগাদা দিলে বলো তো? কত বই, টিফিন বক্স, রোজ স্কুলে যাওয়ার সময় আমি গাধার মতো মোট বয়ে নিয়ে যাই। ধুর পাগল, সবই কাজে লাগে বুঝলি, কিচ্ছু ফেলনা নয়। একদিন সব হারিয়ে আসবো দেখো। ছেলের লম্বাটে ছিমছাম চেহারা, সতেজ মুখের দিকে চেয়ে সুচেতা কয়েক পলক মুগ্ধ থাকে। এই তার রক্তের ডেলা, তার আপন সৃষ্টি, তার গাছের মহার্ঘ ফল। ফের ভাবে, নজর লাগলো বুঝি। তাই বিজুর বা হাত টেনে নিয়ে দাঁতে একটু কামড়ে গায়ে থুথু করে বলে, সাবধানে যাবে কেমন, খেলতে গিয়ে ব্যথা পেও না যেন। বিজু পিঠে ব্যাগ নেয়, কাঁধে বোতল ঝোলায়, তারপর বুটের শব্দ তুলে সতেজ পায়ে বেরিয়ে যায়। সারা দিন হাওয়া বয় 3 তলার ঘরদোরে, খুব হাওয়া। টুকটাক কাজ আর সুচেতনার শেষ হতে চায় না। কোলের মেয়েটা জ্বালায় বড়, হাম হয়েছে, সারা বাড়ি হামা টেনে বেড়াচ্ছে। মেঝে পেচ্ছাপ করে সেই জলে থাপুর থুপুর করে 2 হাতে। এই রে, দেখেছ বলে উনুন থেকে কড়া নামিয়ে রেখে সুচেতা ছুটে যায়। হামে যদি ঠান্ডা লাগে তবেই বিপদ। অরুন্ধতির ছেলেটা হাম বসে মরতে চলেছিল। মেয়েকে কোলে নিয়ে আঁচলে তার হাত পা মোছায়, জাঙ্গিয়া পাল্টে দেয়, পেচ্ছাপের জায়গাটা মোছে, মেয়েকে খেলনা দিয়ে আবার চাপড় ঘণ্টের কড়া চাপায়। এইভাবেই যৌবন শেষ হয়ে আসে বুঝি। এই 3 তলার ঘরে সংসারে আবদ্ধ জীবন, বেড়ানো খেলানো নেই, কলেজ জীবনের আড্ডা নেই, রোমাঞ্চ নেই। শ্রমিক সন্ধে পার করে এলো। সুচেতা তাকে চা দিয়ে কাছে বসে বলল, কি ভেবেছ বলো তো? কি আবার ভাবলাম? শ্রমিকের ভীতু গলায় জবাব। এইভাবে আমাকে নিংড়ে শেষ করবে তুমি? হ্যাঁ, এর চেয়ে যে ঝিকিরি করাও অনেক সম্মানের। খাটাচ্ছ, কিন্তু শখ আহ্লাদ পূরণ করবে তো? এত স্বার্থপর কেন বলো তো? বিজু ফার্স্ট ডিভিশনে পাশ করে কলেজে ভর্তি হলো। মেয়ে চন্দনা ক্লাস 6 থেকে ফার্স্ট হচ্ছে, ভালো নাচে গায়ে। এক আধ দিন আজকাল শ্রমিক বলে, বড্ড টায়ার্ড লাগে বুঝলে। কেন? কে জানে, লো প্রেশারটা তো আছেই। আমারও মাথা ঘুরে জানো, হজম হয় না। শ্রমিক বলে, চলো তো দুজনেই ডাক্তারের কাছে যাই আজ। পাড়ার চেনা ডাক্তার দুজনকেই দেখে বলেন, তেমন কিছু নয়, মিসেস চ্যাটার্জিকে নিয়ে একটু ঘুরে টুরে আসুন কোথাও। সুচেতা বলে, ওকে একটু ভালো করে দেখুন। দেখেছি। কি? কিছু নয়, 40-এর পর শরীরে ক্ষয় শুরু হয়, এসব একটু আধটু অসুবিধে এখন থেকে হবে, একটু এক্সারসাইজ দরকার বুঝলেন। সুচেতা ভাবল, 40-এর উপর? এই সেদিনও তার বরটি মাত্র 24-এর ছিল যে, হিসাবে অবশ্য তাই হয়, সে নিজেও তো 38 ছিল।
বরপক্ষ চন্দনাকে একবার দেখেই পছন্দ করল। ছেলের বাবা বললেন, দেখুন মশাই, দে না পাওনার কথাই ওঠে না, যা দেওয়ার মেয়েকে দেবেন। আমার ছেলের কিচ্ছু চাই না, শুধু লক্ষ্মী মন্ত্র একটি বউ চাই। শ্রমিক অলক্ষ্যে সুচেতার দিকে তাকায়। সুচেতার চোখ মুখে মেয়ের জন্য অহংকার। শ্রমিক ততটা খুশি নয়। মেয়ে তার প্রাণ, মেয়ের বিয়ে হলে থাকবে কি করে? রাত্রিবেলা শুয়ে জনান্তিকে সুচেতাকে বলে, তুমি তো বিয়ের নামে টকবক করছো, কিন্তু আমি থাকবো কি করে বলো তো? সুচেতা বলে, আমিও তো মা। আমার বুকের মধ্যেই কেমন কষ্ট হচ্ছে। টাকার কথা ভাবছো? সে ভাবনাও আছে, কিন্তু চন্দিকে ছেড়ে থাকা। ভেবো না গো, সব সয়ে যাবে। তোমরা মেয়েরা বড় নিষ্ঠুর। মেয়েরা নয়, তোমরাই, বুঝলে? আমাকে যখন আমার বাপ মার কাছ থেকে ছিনিয়ে এনেছিলে, তখন তোমার এত মায়া কোথায় ছিল? হ্যাঁ? শ্রমিক চুপ করে থাকে। অনেকক্ষণ বাদে বলে, কিন্তু চন্দির কথা আলাদা। সকলের কাছেই নিজের মেয়ে আলাদা, বুঝেছ? তুমি ভারী হার্টলেস। জানোই তো। শ্রমিক ঘুমোলো, কিন্তু সুচেতা জেগে রইল। একবার উঠে গিয়ে পাশের ঘরে ঘুমন্ত মেয়েটাকে দেখে এলো। মাঝরাতে নীরবে চোখের জলও ফেলল কিছুক্ষণ। বিজু বিদেশে, মেয়েও চলল শ্বশুর ঘর। বাথরুম থেকে ঘরে আসতে পারছিল না শ্রমিক। কি দূর হয়ে গেছে ঘর, কত দূর! তার গলার স্বর পৌঁছয় না সুচেতার কাছে। তবু সে প্রাণপণে ডাকে, সুচেতা, সুচেতা। ডাকটা ফোটে না, অস্ফুট গোঙানির মতো হয়। শেষ রাতে সুচেতা টের পেল শ্রমিক বিছানায় নেই, অনেকক্ষণ নেই। চমকে ওঠে বুক। বয়সটা ভালো নয় তো। উঠে সে স্বামীকে খোঁজে। বাথরুমে যখন খুঁজে পায়, তখন শ্রমিকের জ্ঞান নেই, গো গো শব্দ করছে, হাতে পায়ে খিঁচুনি। ডাক্তার বলল, মাইল্ড স্ট্রোক, এরপর থেকে কিন্তু খুব সাবধান। খবর পেয়ে দুর্গাপুর থেকে কর্মব্যস্ত বিজু এলো, মুখ থমথমে, গম্ভীর। চন্দনা এলো তার 3 বছর 2 মাসের 2 বাচ্চাকে নিয়ে। বাবার শিয়রে বসে রইল ভাই বোনে। সুচেতা নাতি নাতনি সামলাতে লাগলো। শ্রমিক বলল, তোরা অমন ভেঙে পড়িস না, আমি তো এখন বেশ ভালোই আছি। চন্দনা কাঁদতে থাকে। বিজু ছুটি বাড়ানোর দরখাস্ত পাঠায়। ধীরে ধীরে শ্রমিক সেরে ওঠে। যাওয়ার আগে বিজু একদিন আড়ালে মাকে বলে, সব সময় তো বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছ, তা ভালো পাত্রী পেয়েছ তো বলো, করে ফেলি। 3-3টে হাতে রেখেছি, বুঝলি? একবার তুই দেখে পাকা কথা দিয়ে যা, তাহলেই হবে। বিজু খুব লাজুক স্বরে বলে, আর একটাও তো দেখা আছে, বলো তো, তোমাদের একবার দেখিয়েও দিই। হো মা, তাই বলি, বলে সুচেতার গালে হাত। বিরক্ত হয়ে শ্রমিক বলল, সবই কি আর মনের মতো হয়? মানিয়ে নিতে হয়। সুচেতা বলল, তুমি পুরুষ মানুষ, আত্মভোলা শিবের জাত, মানিয়ে নিতে পারো, মেয়েরাও সব পারে না। শ্রমিক মৃদু হেসে বলে, পারো না কেন? মেয়েরা বড় জেলাস, কারোর সঙ্গে কারোর বনে না। ছেলের বউ তো শাশুড়ির চিরকালের শত্রু। না মশাই, কই, আমি তো আমার শাশুড়ির শত্রু ছিলাম না। আর তুমি কি ভাবো? হ্যাঁ, তোমার ছেলে যে বউটি ঘরে এনেছে, সে বুঝি আমার নখের যোগ্যী? তা আমি বলছি না। তাই বলছো? জানো না তাই বলছো? অত দেমাগ কিসের ওর? গায়ের রংটা একটু কটা আর এমএ পাস, যোগ্যতা তো এইটুকুই। এমএ পাস নই বলে আমরাও কি কম যাই নাকি? হ্যাঁ,
ওই তো হলো জেলাসির কথা। তোমাকে কে কম বলেছে বলো? অনেকে হয়তো ভাবে, আর তুমিও তো বউকে আশকারা দাও। বউকে কিছু বললে ছেলেরও মুখ ভার হয়। না বাপু, দুর্গাপুরে আর নয়, চলো আমরা কলকাতায় যাই, ছেলের সংসারে ঢের হয়েছে। জামাই রবিনের পাতে আর একটু মুরগি দিয়ে সুচেতা হাসি মুখে বলে, বলছেই না যখন। রবিন মুখ তুলল না, চিন্তিতভাবে চুপ করে রইল। চন্দনা টেবিলের অন্য ধার থেকে বলে, বলবে কি করে, একা ওই তো সংসারের সব খরচ চালায়, ভাইরা কিছু দেয় নাকি? যাও বা দেয়, শাশুড়ি তা ব্যাংকে জমা করেন, বড় ছেলেই হলো চক্ষুশূল। শ্রমিক এসব কথা পছন্দ করে না, সে প্রাচীনপন্থী। মুখখানা বিভীষণ করে সে খাচ্ছিল, অর্ধেক খেয়েই উঠে গেল, মুখে বলল না কিছু। সুচেতা লক্ষ্য করেছিল ব্যাপারটা, তবু মেয়ের স্বার্থ তাকে তো দেখতেই হবে। সে মৃদুস্বরে বলে, সংসারের শান্তি চাইলে কিছু অপ্রিয় কাজও করতে হয়, বুঝলে? আমি বলি কি, একটা আলাদা বাসা করে চলে এসো, তোমরা আমার কাছাকাছি চলে এসো, ছেলে মেয়ে তো আমিও দেখতে পারবো ক্ষণ। রবিন জবাব দেয় না, কিন্তু কথাটা নিয়ে ভাবে। চন্দনা বলে, আমিও তো কবে থেকে তাই ভাবছি, ও কেবল বাপ মায়ের কর্তব্যের নামেই ওখানে থাকতে চায়। সুচেতা বলল, কর্তব্য তো দূর থেকেও করা যায়, বরং বেশিই করা যায়, থোক টাকা দেবে মাসে মাসে। রবিন একবার চন্দনার দিকে রাগ চোখে তাকায়, কিছু বাদে সেও প্রায় ভরা পাত ফেলে উঠে পড়ে। রাত্রে শ্রমিক সুচেতাকে বলে, এইসব প্রশ্রয় দিচ্ছ, পরে কিন্তু ভুগবে। আহা, কি কথা! জামাই তার সব রোজগার সংসারে ঢালছে, মেয়েটার কি ভবিষ্যৎ নেই? দুটো পয়সাও রাখতে পারছে না। শ্রমিক রাগ করে পাশ ফিরে শোয়। মস্ত প্রমোশন পেয়ে বিজু বদলি হয়েছে কলকাতায়। বউ হাসনু আর তার দুই ছেলে মেয়ে হই হই করে এসে হাজির হলো একদিন। সুচেতার আনন্দ আর ধরে না, শ্রমিকের গম্ভীর মুখে খুশির বেলুন ফাটছে যেন। সুচেতা বলল, বলতে নেই বৌমা, তোমার শরীরটা কিন্তু একটু সেরেছে, বিয়ের সময় যা রোগা ছিলে। দুর্গাপুরের জল তো ভালো নয় মা। কলকাতায় এলে তো এবার বুঝবে। তা হোক মা, দুর্গাপুরে কোনো লাইফ নেই, এখানে কত লোকজন, আলো, আর ওখানে ওখানে যেন মৃত্যুপুরী। কত দিন থেকে যে আসবো আসবো করছি। খুব সাবধানে সুচেতা জিজ্ঞাসা করে, এ বাড়িতেই থাকবে তো নাকি? হাসনু মাথা নত করে বলে, ওকে তো অফিস থেকে আলাদা ফ্ল্যাট দেবে। সুচেতা দীর্ঘশ্বাস ছাড়ে। হাসনু বলে, ওর অবশ্য আপনাদের কাছেই থাকার ইচ্ছে। শুধু ওর ইচ্ছায় তো হওয়ার নয় মা, তোমার ইচ্ছেও তো থাকা চাই, তাই না? হাসনু জবাব দেয় না। পর্দার আড়াল থেকে সুচেতা শুনল হাসনু বিজুকে বলছে, কি গো, অফিসের ফ্ল্যাটের কি হলো? নিচ্ছি না, এই তো বেশ আছি বাবা মার কাছে। ছেলে মেয়ে দুটো তো দাদু ঠানু বলতে একেবারে অস্থির। বাইরে থেকে তো ভালোই লাগছে, এদিকে যে বাঘের ঘরে ঘোগের বাসা তা জানো? চন্দনা আর রবিন কাছেই ফ্ল্যাট নিয়েছে, রোজ আসে। তাতে আমাদের কি? কি আবার, মা মেয়েতে দিনরাত গুজগুজ ফুসফুস, কি বলে কে জানে। বিয়ের পর মেয়েদের বাপের বাড়িতে অত মাখামাখি কেন থাকবে বলো তো? আর ওর বরটাও একটা মেদাটে মার্কা, শ্বশুর বাড়ি বলতে একেবারে অজ্ঞান। ছাড়ো তো, বাদ দাও। কেন বাদ দেবো কেন? অশান্তির শুরু এইভাবেই হয়। আমি কিছুতেই এখানে থাকবো না, তুমি ফ্ল্যাটে চলো তো, মাসে মাসে না হয় থোক টাকা দিও।
কিন্তু বাবা মা যে বড় একা হয়ে পড়বেন। সে ভাবনা তোমাকে ভাবতে হবে না, মেয়ে কাছে এসে উঠেছে, একলা কিসের? বরাবরই তো দেখেছি মার টান তোমার চেয়ে চন্দনার উপর অনেক বেশি। আমার ছেলে মেয়েদের চাইতে চন্দনার ছেলে মেয়েরা এ বাড়িতে অনেক বেশি আদর পায়, তা জানো? যা, ওসব তোমার মনের ভুল। আমি কচি খুকি নই মশাই, তুমি স্নেহে অন্ধ বলে দেখতে পাও না, নইলে ব্যাপারটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। আড়ালে সুচেতা চোখের জল মোছে। ওরা থাকবে না। জয় বলল, আমি যাচ্ছি মা। হাসনু জয়ের মাথাটা দুহাতে ধরে একটু আদর করে বলল, এসো গিয়ে, টিফিন খেয়েও কিন্তু, কেমন? আর ওয়াটার বটলটা কিন্তু ভুলে যেও না। জয় বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, নিয়েছি। হাসনু ছেলের লম্বাটে ছিপছিপে চেহারাটা একটু দূর থেকে দেখে। মুখখানায় বুদ্ধির ঝিকিমিকি, দেখে মুগ্ধ হয়ে যায়। তারপর হঠাৎ খেয়াল হলো ওরকমভাবে দেখতে নেই। আজকাল সে এসব সংস্কার মানে। ছেলের চোখের আড়ালে সে একটু হাত জোর করে ঠাকুরের কাছে মনে মনে প্রার্থনা করে, ভালো রেখো ঠাকুর। বিজু অফিসে, জয় স্কুলে। মেয়েটা এক মনে ছবি আঁকে, আবল তাবল ছবি, জ্বর থেকে সদ্য উঠেছে। হাসনু মেয়েকে বলে, ধিয়া, দুধ খেলি না? না, আমার বমি পায়। সারা দিন হাসনুর কাজের শেষ নেই, কিছুই তাকে নিজে হাতে করতে হয় না। আয়া, চাকর, রাঁধুনি সব আছে, তবু সব দিকে চোখ তো রাখতে হয়, সারা বাড়ি ছুটতে হয়। সন্ধে পার করে বিজু এলো। হাসনু তার মুখোমুখি বসে পড়ল, কি ভেবেছ বলো তো? কেন, কি হয়েছে? এরকম ডাল সন্ধে কাটানো যায়, এর চেয়ে ঝিগিরি করা ঢের ভালো ছিল। তোমার সংসার দেখছি, আমারও তো কিছু স্বাদ আহ্লাদ তোমাকে দেখতে হবে। শেষ হলো আজকের ছোট গল্প পুনশ্চ। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু নিজে তো গল্প শুনছেনই, বন্ধুদেরকেও শোনান। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের লিংক আপনি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, কাছের মানুষদের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।